আপনি এখান থেকে পাইকারকেও দিয়ে থাকেন হ্যাঁ। এবং কি খুচরা যারা কিনতে আসে তাদেরকেও দিয়ে থাকেন। হ্যাঁ, তাদেরকেও দিয়ে থাকি। সাধারণ মানুষ তো হ্যাঁ। আসতে পারবে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষ যোগাযোগ করলে আমরা দিই। এবং আমরা শতকরা 95 ভাগ জার্মিশন গ্যারান্টি দিয়ে দিই। গ্যারান্টিও দিয়ে হ্যাঁ, দিবেন? একবারে শতকরা 90 থেকে 95 ভাগ জার্মিশন গ্যারান্টি দিয়ে। গ্যারান্টিটা বড় বড় কোম্পানিগুলো দিতে পারবে না। কেন দিতে পারবে না? মানে বড় বড় কোম্পানিগুলো ওরা মানুষের কাছ থেকে পেঁয়াজ বীজ কিনে, আর এটা আমি নিজেই উৎপাদন করি। নিজেই উৎপাদন করলে নিজের হাতের জিনিসটা ভালো না মন্দ এটা কিন্তু আমি নিজেই জানি। ওই জন্য আমাদের গ্যারান্টিটা একটু বেশি হবে। আমরা চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষক আপেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তবে ভিডিও শুরুতেই বলে রাখি, সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। সেই সাথে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ ক্ষেতের মাঝখানে, এবং এই যে পেঁয়াজের বড় বড় ফুল হয়ে গেছে, যেদিকে চোখ যাচ্ছে শুধু পেঁয়াজ ফুল আর পেঁয়াজ ফুল। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে কিভাবে পেঁয়াজের বীজ উৎপাদন করবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। পেঁয়াজের বীজ উৎপাদন একটি জটিল প্রক্রিয়া, যা সঠিক কৌশল এবং যত্নের উপর নির্ভর করে। পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য সঠিক জাত নির্বাচন করতে হবে। পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য উচ্চ ফলনশীল এবং স্থানীয় জলবায়ুর সাথে সামঞ্জস্যপূর্ণ জাত নির্বাচন করা জরুরি। এবার আসি জমি তৈরি নিয়ে। পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য দোআঁশ ও পলিযুক্ত দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। জমিতে পর্যাপ্ত জৈব সার প্রয়োগ করতে হবে। এরপর বীজ বপন। পেঁয়াজের বীজ বপনের উপযুক্ত সময় হলো অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ। বীজ বপনের আগে বীজ শোধন করে নিতে হবে। সারি করে নির্দিষ্ট দূরত্বে বীজ বপন করতে হবে। পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য জমিতে পর্যাপ্ত সার প্রয়োগ করতে হবে। জৈব ও রাসায়নিক উভয় প্রকার সার প্রয়োগ করা জরুরি। পেঁয়াজের বীজ উৎপাদনে বিভিন্ন রোগ ও পোকামাকড়ে আক্রমণ হতে পারে। সঠিক সময়ে রোগ ও পোকামাকড় দমন করা জরুরি। জৈব ও রাসায়নিক উভয় প্রকার কীটনাশক ব্যবহার করা যেতে পারে। পেঁয়াজের উৎপাদন একটি লাভজনক কৃষিকাজ। সঠিক কৌশল এবং যত্ন নিলে ভালো ফলন পাওয়া সম্ভব। ভিউয়ার্স, এর মধ্যেই আমার সাথে যুক্ত হয়েছেন এই বীজ উৎপাদনের যিনি মূল উদ্যোক্তা, বা যার জমিতে এই পেঁয়াজের বীজ উৎপাদন হচ্ছে, মাসুম ভাই। আমরা তার কাছ থেকে কিছু জেনে নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। ভাই, এই পেঁয়াজ ক্ষেত তো আপনার? জি। তো এই পেঁয়াজ ক্ষেতে দেখছি যে ফুল ভরপুর হয়ে গেছে। জি। এটার একজন উদ্যোক্তা। জি। তো এই উদ্যোগ আপনি কতদিন ধরে নিচ্ছেন, এবং কি কেমন ভাবে আপনার মনে কিভাবে খেয়াল আসলো যে এ ধরনের পেঁয়াজের বীজ করবেন? আসলে পেঁয়াজ আমি 2019 সাল থেকে করি, পেঁয়াজের বীজ উৎপাদন করি। জি। এটা আপনার একটা লাভজনক প্রজেক্ট, আর অল্পতেই মানে মোটামুটি একটা লাভ করা যায়। এই জন্য আমার আসলে পাশাপাশি সার কীটনাশকের বিজনেস আছে, ওইখান থেকে আরেক কৃষক করছিল, ওর মাধ্যমে দেখতেছি লাভের অঙ্কটা অনেক বেশি। এই জন্য আমি 19 সাল থেকে এখন পর্যন্ত করে আসছি। 19 সাল থেকে? জি। তো এইবার আমার সব থেকে বড় আকারে প্রায় আপনার 2 একর, অর্থাৎ আমাদের 50-এর 4 বিঘা মাটি, 50-এর শতক 4 বিঘা জমি, মানে 2 একরে 200 শতাংশ মাটি আমি লাগাই। পেঁয়াজটা আসলে পেঁয়াজ লাগাইতে হয়, পেঁয়াজ থেকে তারপরে গাছ হয়, তারপর ফুল হয়। মানে এটা বাজারে আমরা বীজ আনি, বীজ আমরা রাজশাহী তাহিরপুর থেকে কিনি। এটা ভালো বীজ কিনে আপনার লাগাইতে হয়, ওখান থেকে আপনার। এটা জাতটা কি জাত হচ্ছে? এটা জাত আছে এখানে 3টা। একটা আছে তাহিরপুরি কিং, আরেকটা আছে রানী 1 হাইব্রিড, আর আরেকটা হাইব্রিড আছে সুলতান। এখানে আমার 3টা ভ্যারাইটি আছে আর কি। এখানে কি আলাদা আলাদা করে যে শেড যে দেখতেছেন? হ্যাঁ, আলাদা আলাদা। এটা এক এক জমিতে এক একটা জাত আছে আর কি। তো এটা ভাই যদি একটু বলি, তাহলে লাগানো থেকে উঠানো অবধি আপনার হারভেস্ট করা পর্যন্ত কেমন সময় লাগে? এটা মোটামুটি শুরু থাকে আপনার শেষ পর্যন্ত 5 মাস সময় লাগবে। 5 মাস? জি। ফুল 5 মাস? 5 মাস। লাগানো থেকে উঠানো অবধি আপনার কেমন খরচ কিংবা পরিচর্যা কিভাবে করতে হয়, একটু যদি এই বিষয়ে। না, পরিচর্যা আসলে এটা সন্তানের মতো মানুষ করতে হয়। হ্যাঁ, সবসময় মানে প্রত্যেক দিন সকাল বিকাল দেখতে হয়, মানে একটু খুদ হলেই ওটা ট্রিটমেন্ট করতে হয়। এটা আসলে সবার পক্ষে সম্ভব না। আমরা মানুষকে সেবা দিই, ওই যে বললাম
আমার সার কীটনাশক ইয়ে আছে, ব্যবসা আছে। ব্যবসা আছে। ওইখান থেকে কি হচ্ছে মানে গাছটার জন্য আমরা দেখলেই বুঝতে পারবো। ওই জন্য আমি একটু উদ্যোক্তা বেশি হয়েছি, আমি সবকিছু জানি বা বা পরামর্শের জন্য কারো কাছে আমাকে যাইতে হয় না। হ্যাঁ, ওই জন্য এটা প্রত্যেকদিন ভাবে করে আপনার ট্রিটমেন্ট করে করতে হয়। এটা খুব যত্ন সহকারে হয়। একটা বাচ্চা যেভাবে ছোট থেকে মানুষ করি, খুব যত্ন, এই পিএইচটা ততটুকু সমান, খুব যত্ন সহকারে করতে হয়। এখন যে ফুলটা দেখতেছি যে, জি, এই যে এই ফুলের মধ্যেই তো বীজ আসবে। হ্যাঁ, এই ফুলের মধ্যে বীজ হবে। এখানে আবার পরাগায়ন করতে হবে। পরাগায়ন, এটা কি পরাগায়ন পরাগায়নের করতে- জন্য কি আলাদা কোনো সিস্টেম? আলাদা ওই যে করতে হবে, পরাগায়ন করতে হবে। এখানে পুরুষ মহিলা থাকে, এটা পরাগায়ন করে দিতে হবে। পরাগায়নের যেমন এইখানে এই যে দুই একটা পরাগায়নের এই যে উপরে একটা কালো আছে না, ফুলটা ফেটে যায়। হ্যাঁ হ্যাঁ, ফুলটা ফেটে যাবে। এই যে ফুলটা এইভাবে শাপলা ফুলের মতো ফেটে যাবে প্রত্যেকটা। এই যে গোড়াগুলো শাপলা ফুলের মতো যখন ফুটে যাবে, এখানে একটা পরাগায়ন পাউডার শুরু হবে। এই পাউডারটা তখন পরাগায়ন করলে দানা এখান থেকে সৃষ্টি হয়ে যাবে। এটা বিঘা প্রতি আমার শুরু থেকে শেষ পর্যন্ত 2 লাখ টাকার মতো এরকম খরচ হয়। তাদের এদিকে তো 50 বিঘা, 50 শতকে 1 বিঘাতে, শতাংশে 1 বিঘা, এরপরে আপনার 4 লাখ টাকা খরচ হয়। 4 লাখ টাকা। একরে 4 লাখ টাকা খরচ। এখান থেকে বীজ উৎপাদন কতগুলো করা সম্ভব? এখান থেকে একরে আসলে আপনার মনে করেন আমাদের জমিতে আপনার 200 কেজি 220 কেজি, ভালো হলে 250 কেজি। আসলে এটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে, ফলনটা পুরোপুরি আবহাওয়ার উপর ডিপেন্ড। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে 250-300 কেজি পর্যন্ত হয়। আর যদি নর্মালি থাকে তারপরে 200 কেজি হয়। তো আবহাওয়াটা কেমন কেমন আবহাওয়ার প্রয়োজন? এটা আসলে এই আজকে যেমন আবহাওয়া আছে, মানে বেশি খরা রোদ না, আবার বেশি ঠান্ডাও না, এই আবহাওয়াটাতে সবথেকে মোটামুটি বলা যায় যে নাতিশীতোষ্ণ এই ধরনের weather। ইয়াতে ভালো হয় আর কি। মানে অত বেশি রোদ হলো আবার পুড়ে যাবে, বেশি রোদ হলে এই যে ফুলটা থাকবে যে পরাগায়নের ইয়াটা পুড়ে যাবে। তো মানে বীজটা হারভেস্ট করার পরে এটা কি বাসায় গিয়ে আরো অন্য কিছু করতে হয় নাকি এভাবে বাজারজাত করে? না, এটা করতে হয়। এটা ফুলটা এখান থেকে আমরা কাটবো, ফুলটা কাটলে রোদ্রে শুকায়, তারপর বীজটা এখান থেকে বের করি, তারপরে বিক্রির চিন্তা হবে। এটা কিরকম হারে বিক্রি করেন, যে কেজি প্রতি নাকি? কেজি প্রতি এটা আমাদের এইবার আমরা মানে প্রথমে আমরা তো মে মাসে বিক্রি করি, মানে মে মাসে আমাদের উৎপাদন এটা শেষ হয়ে যায়। মে মাসে আমরা বিক্রি করি। তো এবার আমি মানে 24 সালে আমি 2200 টাকা বেচছিলাম। পরে যেটা নভেম্বরে আবার এটা 5000-7000 টাকা পর্যন্ত বিক্রি হয়। আসলে আমি আবাদ করি, এতদিন আমি কোম্পানি দিয়েছিলাম, আর এবার আমি নিজে করবো, প্যাকেট করবো, কুডুয়া করবো, বাজারজাত? হ্যাঁ, প্যাকেট জাত করে এবার আমি মানে নিজেই বাজারজাত করবো নিজের নামে আর কি। আপনি এখান থেকে পাইকারকেও দিয়ে থাকেন এবং কি খুচরা যারা কিনতে আসে তাদেরকেও দিয়ে থাকেন? হ্যাঁ, তাদেরকেও দিয়ে থাকি। সাধারণ মানুষ তো আসতে পারবে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই সাধারণ মানুষ যোগাযোগ করলে আমরা দিই। এবং আমরা শতকরা 95 ভাগ জার্মিশন গ্যারান্টি দিয়ে দিই। গ্যারান্টিও দিয়ে হ্যাঁ, দিবেন? একবারে শতকরা 90 থেকে 95 ভাগ জার্মিশন গ্যারান্টি দিয়ে। গ্যারান্টিটা বড় বড় কোম্পানিগুলো দিতে পারবে না। কেন দিতে পারবে না? মানে বড় বড় কোম্পানিগুলো ওরা মানুষের কাছ থেকে পিএইচ বীজ কিনে, আর এটা আমি নিজেই উৎপাদন করি। নিজেই উৎপাদন করলে নিজের হাতের জিনিসটা ভালো না মন্দ এটা কিন্তু আমি নিজেই জানি। ওই জন্য আমাদের গ্যারান্টিটা একটু বেশি হবে আর কি। আমরা চ্যালেঞ্জ দিয়ে গ্যারান্টি দিই। এবং অন্য মানে ক্ষেতের থেকে এই মানে আবাদগুলো সার লাগে পর্যাপ্ত। এই জন্য খরচের মাত্রা যে বললাম না যে 50 শতক জমিতে 2 লাখ টাকা খরচ, এই জন্য খরচ। আর এখানে সব থেকে শ্রমিক খরচ বেশি আছে। হ্যাঁ, যখন আমি পরাগায়ন করব তখন সব থেকে বেশি খরচটা ওইখানে আমাদের হয়। আগে ছিল মানে মৌমাছি, আর এখন আবহাওয়া অনুকূলে থাকার জন্য মৌমাছি এখন খেতে আসে না। আর মৌমাছি যদি খেতে আসে তাহলে আপনার পরাগায়ন করতে হয়, প্রয়োজন হয় না না প্রয়োজন ছিল না। কিন্তু মৌমাছির অভাবের কারণে এখন হাত দিয়ে পরাগায়ন করতে হবে, মানে নিজের হাত দিয়ে করবো, ওটা জার্মিশন ভালো হয় আর কি। তার মানে আপনি কৃত্রিম ভাবে? হ্যাঁ, কৃত্রিম ভাবে করে, হ্যাঁ, পরাগায়নটা করলে জার্মিশনটা ভালো। আর শতকরা আপনার 95-90টা বীজে আমার করবে বোঝাবে। আর যখন দিয়ে দিব ওই তখন এটা একটু জার্মিশন ফলস করে। ভাই, রোগের ক্ষেত্রে যদি একটু বলি যে কি কি ধরনের রোগ অ্যাটাক করতে পারে? রোগ এখানে আসলে ব্লাস্ট রোগ বেশি হয়, মানে গাছটা শুকে যায়। গাছ শুকার কারণে ব্লাস্ট রোগ বেশি হয়। এটা মেন হচ্ছে ব্লাস্ট। আর মানে গাছটা যদি শুকে যায় তাহলে উপরে ফুল হবে না। এতদিন ধরে যে আপনি এই চাষাবাদ করে আসছেন, কিংবা আপনি একজন পারফেক্ট উদ্যোক্তা, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আর কি, যে কেমন করে কি করবে না করবে, কিভাবে পরিচর্যা করবে, এই বিষয়ে একটু। এটা আপনারা যদি কোনো কৃষক
মানে এই উদ্যোগে আসতে চান, তাহলে আপনাদেরকে প্রথমে নভেম্বর মাসে জমি রেডি করতে হবে। নভেম্বর মাসের শেষের দিকে এটা লাগাইতে হবে। নভেম্বর মাসের শেষের দিক লাগাইলে দেখা যায় মে মাসের মধ্যে এটা আপনার উৎপাদন সাকসেস করতে হবে। আর নভেম্বরে সব থেকে এটা আবহাওয়া অনুকূলে নভেম্বরে সব থেকে বেশি লাগা ভালো। আচ্ছা, ধন্যবাদ ভাই আপনাকে। আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। ঠিক ভালো আছে। থাকবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ ধরে দেখলেন যে ভাইয়ের সঙ্গে কথা বললাম, এবং কি যতটুকু দেখলাম যে ভাই এখান থেকে খুচরাও বিক্রি করে থাকে, আবার পাইকারিও দিয়ে থাকে বীজ। আর এই ধরনের বাগান যদি কেউ করতে চান, কেউ যদি উদ্যোগ নিতে চান, তাহলে ভাইয়ের নাম্বার নিচে দেওয়া থাকলো, অবশ্যই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। এবং কি যদি বীজ প্রয়োজন হয়, আপনারা এতক্ষণ ধরে শুনলেন যে 95% গ্যারান্টি সহকারে বীজ বিক্রি হবে। তো সেই ক্ষেত্রে যদি কেউ বীজ কিনতে ইচ্ছুক, তাহলে ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ভাইয়ের নাম্বার নিচে দেওয়া থাকলো, অবশ্যই যোগাযোগ করবেন। শেষ করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা ফেসবুকে দেখছেন, অবশ্যই ফলো করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি আপেল মাহমুদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কৃষি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষকদের প্রতি সম্মান রাখবেন। কেননা কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় বলেই আজকে আমরা খেয়ে পরে বেঁচে আছি। আল্লাহ হাফেজ।